প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তাপস কুমার সাগারি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। দীর্ঘদিন পর আজ আবার অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। ঈদের পরে এটা আমার প্রথম ক্লাস। আজকের বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 7-এর বেতন ও মজুরি খ পাঠের নিয়ে আজ আমরা আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয় আমাদের বেতন ও মজুরির উপাদান কি, এর অর্জন সমূহ কী কী, কর্তন সমূহ কী কী, নিট বেতন কী কী, এবং এই বেতন ও মজুরি কাকে বলে। তারপরে পারলে আমরা জাবেদাটা শিখব এবং এরপরে ম্যাথ যদি পাই তো ম্যাথটা করব। যাই হোক, দীর্ঘদিন ধরে আমরা ক্লাস নিয়ে যাচ্ছি। এই করোনা ভাইরাসের কারণে কলেজে উপস্থিত হতে পারছে না কেউ, বাড়ি বসে আমরা অনলাইন ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। তাই তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবে এবং এই ক্লাসের মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যাবে, শেখা যাবে, বোঝা যাবে। আশা করি তোমরা সেগুলো ভালো করে খেয়াল করবে। প্রতিটা শিক্ষকই তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছে এবং ক্লাসগুলো নিচ্ছে। আমরা যেটা দেখছি সেটা খুব ভালো ভালো ক্লাস হচ্ছে। তাই তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব ভালো করে অর্জন করতে পারবে সব কিছু। যাই হোক, আজ আমার মূল প্রতিপাদ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বেতন ও মজুরি অধ্যায় 7-এর খ পাঠ বেতন ও মজুরি। বেতন ও মজুরি বলতে আমরা কি বুঝি সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে মজুরিটা কি? বেতন ও মজুরির ইংরেজি শব্দ হচ্ছে পেরোল। এখানে আমাদের পেরোল বলতে বেতন ও মজুরি বোঝায়। তাহলে আমাদের মজুরিটা কি সেটা আগে জানতে হবে। মজুরি হচ্ছে শ্রমিকের পরিশ্রমে পারিশ্রমিক, যেটা দৈনিক ভিত্তিতে, সাপ্তাহিক ভিত্তিতে বা ঘন্টা ভিত্তিতে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে মজুরি। আমি আবারও বলছি, শ্রমিকের পারিশ্রমিক যেটা দৈনিক ভিত্তিতে, সাপ্তাহিক ভিত্তিতে বা ঘন্টা ভিত্তিতে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে মজুরি। তাহলে এখন প্রশ্ন আসে, বেতনটা কি? বেতনটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম শেষে যে পারিশ্রমিকটা দেওয়া হয় কর্মকর্তা কর্মচারীদেরকে সেটাকে বলা হচ্ছে বেতন। অর্থাৎ এটা মাস শেষে প্রদান করা হয়, এটা আমাদের বেতন বলা হয়। তাহলে মজুরিটা আমাদের সর্বোচ্চ 7 দিন বা দৈনিক ভিত্তিতে বা ঘন্টা ভিত্তিতে দেওয়া হয়, সেটাই হচ্ছে মজুরি। আমি আবারও রিপিট করছি, মজুরিটা হচ্ছে দৈনিক ভিত্তিতে, ঘন্টা ভিত্তিতে বা সাপ্তাহিক ভিত্তিতে যেটা প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে মজুরি। আর বেতনটা হচ্ছে মাস শেষে একটা নির্দিষ্ট টাইম শেষে কর্মকর্তা কর্মচারীদের যেটা দেওয়া হয় সেটাকে বা যে পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে বেতন। তাহলে বেতন ও মজুরি আজকের আলোচনার বিষয় আমাদের বেশ কয়েকটা: মোট অর্জন, মোট কর্তন, নিট বেতন এবং এর জার্নালটা কীভাবে করতে হয় সেটা, তারপরে যদি ম্যাথ করা যায় সেটা। তাহলে মোট অর্জন বলতে আমরা কি বুঝি? মোট অর্জনটা হলো একজন শ্রমিক বা কর্মকর্তা বা কর্মচারী তার মূল বেতনের সাথে আনুষঙ্গিক যে অর্জনগুলো যোগ করে মোট বেতনটা করা হয় সেটাকে বলা হচ্ছে মোট অর্জন। তাহলে আজ দেখি আমরা মোট অর্জনগুলো কি আমরা হোয়াইট বোর্ডে লিখি এবং তোমরা এটা ভালো করে ফলো করো। আগেই বলেছি বেতন ও মজুরির উপাদান সমূহ 3টি: মোট অর্জন, মোট কর্তন, নিট বেতন বা মজুরি। তাহলে মোট অর্জনটা কি? এক নম্বর আছে মূল বেতন বা মজুরি। মূল বেতন যেটাকে আমরা বেসিক বলি, মূল বেতন বা মজুরি। 2 নম্বরে হচ্ছে
অতিরিক্ত বেতন বা মজুরি, অতিরিক্ত সময় মজুরি, মজুরি। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত সময়টা হচ্ছে আমার নির্দিষ্ট টাইম শেষে পরে যে কাজটা করা হয়, অর্থাৎ আমাদের সাধারণত 8 ঘন্টা ভিত্তিতে শ্রমিকদের পারিশ্রমিক দিয়ে থাকি। 8 ঘন্টার পরে যে টাইমটা আমরা শ্রমিকরা কাজ করে তাকে বলা হচ্ছে অতিরিক্ত সময় মজুরি। এরপর হচ্ছে বোনাস। সাধারণত বছরে 2টি বোনাস ছাড়াও তাদের কর্মের ভিত্তিতে কিছু বোনাস দেওয়া হয়, সেটাকে আমরা মূল মজুরির সাথে যোগ করি। 4 নম্বর আছে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতাটা হলো সেই ভাতা যে ভাতাটা বেতন তো সাধারণত বছরে একবারই বাড়ে, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেখা যাচ্ছে দ্রব্যমূল্য বাড়াতে আছে প্রতি মাসে বাড়তেই থাকে। এই বাড়ার সাথে সাথে যে পার্সেন্টটা অতিরিক্ত যে পার্সেন্টটা শ্রমিকদের দেওয়া হয় বা অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে মহার্ঘ ভাতা। যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা অর্থাৎ শ্রমিক বা কর্মকর্তা কর্মচারীদের তাদের যাতায়াত যে ভাতাটা দেয় সেটা মূল বেতনের সাথে যোগ করা হয়। বাড়ি ভাড়া ভাতা। শ্রমিক কর্মচারীদেরকে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়, এটা মূল মজুরির উপরে দিতে হয়। চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা নামে একটা ভাতা আছে, যে ভাতাটা আমরা দিয়ে থাকি বা কর্মচারীদেরকে দিয়ে থাকি। ভ্রমণ ভাতা। বিনোদনের জন্য তাদের ভ্রমণ ভাতাটা দিয়ে থাকি আমরা। কমিশন প্রাপ্ত। তাদের কাজের উৎসাহ উদ্দীপনার জন্য আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ধরে দিই যে এই এত পার্সেন্ট গেলে তাকে এত পার্সেন্ট কমিশন দেওয়া হবে সেলের উপরে, সেই তাদেরকে উৎসাহ উদ্দীপনার জন্য কমিশনটা আমরা দিয়ে থাকি। ছুটির দিনের বেতন। ছুটির দিনে যদি কাজ করে তাহলে তাদেরকে একটা বেতন দেওয়া হয় বা মজুরি দেওয়া হয়, সেটাকে ছুটির দিনের বেতন বলা হয়। কারণ তারা বাসায় থাকতে পারতো, সেই বাসায় না থেকে তারা অফিসে গিয়ে কাজ করে তাদেরকে ছুটির দিনে বেতনটা দিতে হবে। এরপরে শিক্ষা ভাতা। শ্রমিক কর্মচারী ছেলেমেয়েদের শিক্ষার জন্য যে ভাতাটা দেওয়া হয় সেটাকে শিক্ষা ভাতা বলা হয়। ক্ষতিপূরণ সুবিধা। আপ্যায়ন ভাতা। আপ্যায়ন নামে একটা ভাতা আছে যেটা সাধারণত কর্মচারীদের দেওয়া হয়, এটা আপ্যায়ন ভাতা বলে। ক্যান্টিন ভাতা। অন্যান্য সুবিধা। তাহলে দেখো আমাদের মোট অর্জন সমূহ এইগুলো, এর বাইরে আর কোনো কিছু নাই। এটা হচ্ছে মোট অর্জন সমূহ। আমি আবারও বলছি তোমাদের, মোট অর্জন সমূহের ভিতরে মূল বেতন যেটাকে আমরা বেসিক বলি, এবার অতিরিক্ত সময় মজুরি, যেটা অতিরিক্ত সময় আমাদের নির্দিষ্ট সময়ের বেশি যে কাজটা করা হয় সেটাকে অতিরিক্ত সময় বলা হয় এবং তার জন্য একটা মজুরি দেওয়া হয়, এটাকে অতিরিক্ত সময় মজুরি বলে। এরপরে বোনাস,
বোনাসটা আমরা দিয়ে থাকি সাধারণত বছরের 2টা ঈদে, অথবা আমরা কাজের উপরে ভিত্তি করে বোনাস দিয়ে থাকি। মহার্ঘ ভাতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে শ্রমিক বা কর্মচারীদেরকে যে ভাতাটা দেওয়া হয় সেটাকে বলা হয় মহার্ঘ ভাতা। যাতায়াত ভাতা, তাদের অফিস আদালত, অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস যাওয়ার জন্য যে ভাতাটা দেওয়া হয় সেটাকে যাতায়াত ভাতা বলি। এরপর বাড়ি ভাড়া ভাতা, শ্রমিক কর্মচারীদের বাড়ি ভাড়া নামে একটা ভাতা আছে। সেই ভাতাটা সাধারণত আমরা মূল মজুরির উপরে দিয়ে থাকি। মূল মজুরি আমার 25,000 টাকা হয়, তাহলে বাড়ি ভাড়া ভাতাটা হয় 40% বা 45% বা 50% বা 60% দেওয়া হয়, সেটাকে বাড়ি ভাড়া ভাতা বলে মূল মজুরি করে ধরা হয়। চিকিৎসা ভাতা, শ্রমিক কর্মচারীদের যে সাধারণত তাদের অসুখ বিসুখ করতে পারে তার জন্য একটা ভাতা দেওয়া হয়, চিকিৎসা ভাতা। ভ্রমণ ভাতা, শ্রমিক কর্মচারীদেরকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যে ভাতাটা দেওয়া হয় সেটাকে ভ্রমণ ভাতা বলি। কমিশন প্রাপ্তি, তাদের কাজে উৎসাহ করার জন্য একটা নির্দিষ্ট টাইম শেষে, নির্দিষ্ট সেলসের শেষে তাদেরকে ঘোষণা দেওয়া হয় যে এত পার্সেন্টে গেলে তোমাদের এত পার্সেন্ট কমিশন দেওয়া হবে, এই কমিশন ভাতা বলা হয়। অর্থাৎ কাজের উৎসাহের জন্য ছুটির দিনের বেতন, ছুটির দিনে কাজ করলে যে বেতনটা দেওয়া হয় সেটাকে বলা হয় ছুটির দিনের বেতন। শিক্ষা ভাতা, শ্রমিক কর্মচারীদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য যে ভাতাটা দেওয়া হয় সেটাকে শিক্ষা ভাতা বলা হয়। ক্ষতিপূরণ সুবিধা, সাধারণত শ্রমিক কর্মচারীদের অনেক সময় হাত পা ভেঙে যায় বা অসুখ বিসুখ হলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, সেই দুর্ঘটনা ঘটার জন্য যে ক্ষতিপূরণ সুবিধাটা দেওয়া হয় সেটা ক্ষতিপূরণ সুবিধা বলা হয়। আপ্যায়ন ভাতা, তাদের মেহমানদারি করার জন্য যে ভাতাটা দেওয়া হয় সেটাকে আপ্যায়ন ভাতা বলে। ক্যান্টিন ভাতা ও অন্যান্য সুবিধা। এই মোটামুটি মোট অর্জন সমূহ, এর বাইরে আর কোনো অর্জন সমূহ নাই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণে দেখলাম অর্জন সমূহ। এই টোটাল এই সবগুলো মিলে তার একটা কর্মকর্তার বা কর্মচারীর মোট বেতনটা হয়। সব কিছু যোগ করার পরে মোট বেতন পাওয়া যায়। এখন আমার মোট বেতন থেকে আমার নিট বেতনটা বের করতে হলে কর্তন সমূহ জানতে হবে। কর্তন এখন কি, অর্থাৎ বেতন থেকে যে জিনিসগুলো, যে টাকাগুলো আমরা কেটে রাখি, বা কোম্পানি যে টাকাগুলো কেটে রাখে বা সরকার যে টাকাগুলো কেটে রাখে তার ভবিষ্যতের জন্য বা অন্য অনেক কিছুর জন্য যে টাকাগুলো কেটে রাখে সেগুলোকে কর্তন বলা। তাহলে আসি আমরা কর্তন সমূহ কি। মোট কর্তন সমূহ প্রথমে প্রভিডেন্ট ফান্ডে দান। এক নম্বর আছে প্রভিডেন্ট ফান্ডে দান। শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ভবিষ্যৎ তহবিলের দান। ভবিষ্যতে যাতে শূন্য হতে না ফিরতে হয় সেই হিসাবে যত টাকা কোম্পানি কর্মচারীদের কাছ থেকে কেটে রাখে কোম্পানির তত টাকা দিতে বাধ্য থাকে। এটা আমাদের কাছ থেকে যা কাটবে 10% কাটে সাধারণত আমাদের নিয়ম। 10% কাটলে কোম্পানিও 10% দিতে বাধ্য। এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের দান। কল্যাণ তহবিলের দান। শ্রমিক ওয়েলফেয়ার ফান্ড যেটাকে আমরা বলি, শ্রমিকদের কল্যাণ তহবিল। তাদের বিভিন্ন সময় বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য যে টাকাটা কেটে রাখা হয় এবং এটা শ্রমিকের প্রাপ্য টাকা, সেই কল্যাণের জন্য যে টাকাটা কেটে রাখে সেটাকে কল্যাণ তহবিলের দান বলা হচ্ছে। যৌথ বীমা তহবিলের দান। যৌথ বীমা তহবিলের দান অর্থাৎ অনেকজন শ্রমিকের একসাথে যেটা দান করা হয় অথবা আলাদা আলাদা করে আমরা সাধারণত বীমা করতে পারি, সেই বীমা তহবিলের যে দানটা সেটাকে যৌথ বীমা তহবিলের দান। অগ্রিম প্রদান। প্রভিডেন্ট ফান্ডের ঋণ। প্রভিডেন্ট ফান্ডের ঋণ। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড থেকে অনেক সময় শ্রমিক কর্মচারী কর্মকর্তারা ঋণ নিতে পারে এবং এই ঋণ নিয়েই যে ক্ষান্ত হবে তা না। এই ঋণ যখন বেতন দেবে ওই ঋণের টাকাটা আস্তে আস্তে কর্তন করে রাখে। এটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ডে ঋণ। অগ্রিম মজুরি। অগ্রিম মজুরি বাবদ যেটা কেটে রাখা হয়, যেটা মজুরি সে অ্যাডভান্স দিয়েছিল এবং সেই অ্যাডভান্স বাবদ পরবর্তী মজুরি দেওয়ার সময় যেটা কেটে রাখে সেটাকে অগ্রিম মজুরি বলা হয়। মোটর গাড়ির ঋণ। মোটর গাড়ির ঋণ অর্থাৎ মোটর গাড়ি ক্রয় করার জন্য যে ঋণটা দেওয়া হয় এবং সেটা মাস শেষে সেই ঋণের জন্য যে টাকাটা কেটে রাখা হয় সেটাকে মোটর গাড়ির ঋণ বলা হয়। পিএফ এর বিপরীতে ঋণ।
বাবদ, টিফিন বাবদ যেটা কেটে রাখা হয়, অনেক সময় টিফিন কোম্পানি বা সরকার থেকে কোম্পানি থেকে সরবরাহ করা হয়, তাই সেই টিফিন বাবদ কেটে রাখা হয়, সেটাকে টিফিন বিল বলা হয়। জরিমানা বাবদ, গৃহ নির্মাণ ঋণ, বিনা বেতনে ছুটি, অর্থাৎ যে কদিন কাজ করবে না সে কদিনে বেতন পাবে না, সেটা কেটে রাখা, সেটাকে বলা আছে বিনা বেতনে ছুটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্জন এবং কর্তনগুলো দেখলাম। কর্তন আমি আবার বলছি, মোট কর্তন কোনগুলো? প্রভিডেন্ট ফান্ডে দান, কল্যাণ তহবিলে দান, যৌথ বীমা তহবিলে দান, অগ্রিম প্রদান, প্রভিডেন্ট ফান্ডের ঋণ বাবদ, অগ্রিম মজুরি, মোটর গাড়ির ঋণ বাবদ, পিএফ এর বিপরীতে ঋণ বাবদ, টিফিন বাবদ যেটা কর্তন করা হয়, জরিমানা বাবদ যেটা কর্তন করা হয়, গৃহ নির্মাণ ঋণ বাবদ যেটা কর্তন করা হয়, বিনা বেতনে ছুটি বাবদ যেটা কর্তন করা হয়। এই মোট অর্জন থেকে এই মোট কর্তনগুলো আমাদের পরীক্ষায় সাধারণত আসে। মোট অর্জন সমূহ নির্ণয় করো, মোট কর্তন সমূহ নির্ণয় করো, নিট বেতন বা মজুরি নির্ণয় করো। তাহলে আমার মোট অর্জনটা আমরা টোটাল টাকা যোগ করব, মোট কর্তনটা টোটাল টাকাগুলো যোগ করব। মোট অর্জন থেকে কর্তনটা বাদ দিলে যেটা পাবো সেটাই আমরা নিট বেতন বা মজুরি পেয়ে যাব। তাহলে নিট বেতন বা মজুরি পাওয়ার সূত্রটা কি? মোট অর্জন মাইনাস মোট কর্তন সমান নিট বেতন বা মজুরি। মনে থাকবে তো? মোট অর্জন থেকে মোট কর্তনটা বাদ দিলে যেটা পাই সেটাকে বলা হয় নিট বেতন বা মজুরি। তাহলে এখন আমরা একটু উদাহরণ সহকারে কিছুটা দেখি যে আমরা সাধারণত কোনটার উপরে কর অর্জন এবং কোনটার উপরে কর্তন করি। আমরা সূত্রটা লিখি, নিট বেতন বা মজুরি সমান সমান কি? মোট অর্জন সমূহ মাইনাস মোট কর্তন সমূহ। অবশ্যই এটা মনে রাখবে, নিট বেতন বা মজুরি ইকুয়াল টু মোট অর্জন সমূহ মাইনাস মোট কর্তন সমূহ। মোট অর্জন সমূহ মাইনাস মোট কর্তন সমূহ।
এখন আমরা একটু উদাহরণের সহিত দেখি যে রহিম এবং করিম দুইজন ব্যক্তি, তাদের মূল বেতন দেওয়া আছে মূল মজুরি, আমি বেতন না লিখে মজুরি লিখি 7,000 টাকা, এর আছে 9,000 টাকা। বাড়ি ভাড়া 40%, 40%। প্রভিডেন্ট ফান্ড 10%, 10%। তাহলে দেখো আমরা সব সময় আগেই বলেছি আমরা এটা মূল বেতন বা মজুরির উপরে আমরা অর্জন বা কর্তনগুলো করব। তাহলে আমরা বাড়ি ভাড়া যখন বের করব তখন এই 7,000 উপরে 40% করব, 9,000 উপরে 40% করব। আবার প্রভিডেন্ট ফান্ডে যেটা কর্তনের বেলায় 7,000 উপরে 10% করব, 9,000 উপরে 10% করব। সব সময় আমার বেসিকের উপরে করতে হবে, সব সময় বেসিকের উপরে করতে হবে। ভালো করে খেয়াল করো, সব সময় বেসিকের উপরে করতে হবে। আর সাধারণত আমাদের জরিমানা, সাধারণত জরিমানা বা মোটরসাইকেল বাবদ ঋণ, এগুলো সাধারণত পার্সেন্টেজ দেওয়া থাকে না, এগুলো সাধারণত সরাসরি টাকার পরিমাণটা দেওয়া থাকে। জরিমানা বাবদ এত এবং মোটরসাইকেল ঋণ বাবদ এত টাকা কর্তন করা হয়। তাহলে টোটাল কর্তনগুলো যোগ করব এবং টোটাল অর্জনগুলো যোগ করব, অর্জন থেকে কর্তনটা আমরা মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে আমরা নিট বেতনটা পেয়ে যাব। তাহলে নিট বেতনটা আমরা কিভাবে পাবো সেটা দেখানো হলো। এরপরে আমাদের আরেকটা কাজ রয়ে গেছে, এখানে জাবেদা কিভাবে করতে হয়। বেতন মজুরির জাবেদা সমূহ, সাধারণত বেতন মজুরির জাবেদা আসে। জাবেদা যখন আমরা বেতন মজুরি তৈরি করি তার জন্য জাবেদা, যখন আমরা বেতন মজুরি প্রদান করি তার জন্য একটা জাবেদা হয়, আর যখন আমরা নিট বেতন বা মজুরি তৈরি করি, মোটের ক্ষেত্রে একটা, নিটের ক্ষেত্রে একটা এবং প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে একটা। তাহলে দেখা যাক আমাদের বেতন মজুরির জাবেদা সমূহ কি। বেতন মজুরির জাবেদা সমূহ। প্রথম জাবেদা আমাদের যখন বেতন মজুরি প্রদেয় হয়, যখন বেতন বা মজুরি প্রদেয় হয়। প্রদেয় মানে কিন্তু দেওয়া না, প্রদেয় আছে দিতে হবে। প্রদেয় মানে আছে দিতে হবে, অর্থাৎ যখন আমরা বেতন মজুরির শীটটা তৈরি করি, তৈরি করার পরে সিগনেচার শেষ হয়ে গেলে, ফুলফিল হয়ে গেলে, তখন একটা জাবেদা, তখন হচ্ছে যখন বেতন মজুরি প্রদেয় হয়। তখন বেতন বা মজুরি হিসাব ডেবিট, প্রদেয় বেতন বা মজুরি হিসাব ক্রেডিট। বেতন বা মজুরি হিসাব ডেবিট। প্রদেয়টা হচ্ছে আমার দায়, এখানে দায়টাকে আমরা ক্রেডিট করব। প্রদেয় বেতন বা মজুরি হিসাব ক্রেডিট। ভালো করে দেখো, যখন বেতন মজুরি প্রদেয় হয়, বেতন বা মজুরি হিসাব ডেবিট, প্রদেয় বেতন বা মজুরি হিসাব ক্রেডিট।
2 নম্বর হচ্ছে বেতন মজুরি সংক্রান্ত ভাউচার যখন তৈরি হলে, বেতন মজুরি সংক্রান্ত ভাউচার তৈরি হলে বেতন বা মজুরি সংক্রান্ত ভাউচার হলে প্রদেয় বেতন বা মজুরি হিসাব ডেবিট প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট অন্যান্য কর্তন হিসাব ক্রেডিট। ভালো করে খেয়াল করো, বেতন বা মজুরি সংক্রান্ত ভাউচার হলে প্রদেয় মজুরি বা বেতন হিসাব ডেবিট, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট, অন্যান্য কর্তন হিসাব ক্রেডিট। অর্থাৎ এগুলো আমরা টোটাল কর্তনগুলো যোগ করে প্রদেয় মজুরি থেকে বাদ দিলে আমরা প্রদেয় ভাউচারটা পাবো, যেটা হবে সেটাই আমার নেট বেতন বা মজুরি। তাহলে আমার মোট এখানে যাবে দেওয়া হবে 4টা, তা 2টা হলো আর 2টা বাকি আছে। তিন নম্বর হচ্ছে যখন নেট বেতন বা মজুরি প্রদান করা হয়। যখন নেট বেতন বা মজুরি প্রদান করা হয়, প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান, নগদ দিলে নগদে, চেক দিলে ব্যাংকে, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে 3 নম্বর হচ্ছে যখন নিট বেতন বা মজুরি প্রদান করা হয়, প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। আর একটা যাবে আছে 4 নম্বর, যদি ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা চাঁদা প্রদান করে, যদি ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা চাঁদা প্রদান করবে, সেক্ষেত্রে আমার জাবেদাটা কি হবে? প্রভিডেন্ট ফান্ডে দান হিসাব ডেবিট, প্রভিডেন্ট ফান্ড হিসাব ক্রেডিট। তাহলে আমরা 3 নম্বরে যখন নিট বেতন বা মজুরি প্রদান করা হয়, প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। যদি ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা চাঁদা প্রদান করে, প্রভিডেন্ট ফান্ডে দান হিসাব ডেবিট, প্রভিডেন্ট ফান্ড হিসাব ক্রেডিট। তাহলে আজ আমাদের এই নিয়ম কানুনগুলো সব জানানো হলো। আগামী ক্লাসে আমরা
ম্যাথগুলো করব, কিভাবে ম্যাথ করতে হয়। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় থেকো। মাস্ক ব্যবহার করো প্রত্যেকে কিন্তু।